দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন আপন ভুবনে। আপনাদের সাথে আছি আমি সাবরিনা মমতাজ। আর আজ স্টুডিওতে আমরা যাকে হাজির করেছি তিনি আমাদের সবার প্রিয় মুখ। দীর্ঘদিন ধরে যিনি ছোট পর্দায় কাজ করে চলেছেন বেশ দাপটের সাথে। দর্শক, আজ আমরা কথা বলবো দীপা খন্দকারের সাথে। দীপা, কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। অনেক মানুষ আপনার ভক্ত, দীর্ঘদিন ধরে আপনি জড়িয়ে আছেন অভিনয়ের সাথে। তো সেই অভিনয়ের দীপাকে আমরা সবাই জানি, অভিনয়ের দীপাকে আমরা সবাই দেখি, কিন্তু ব্যক্তি দীপার গল্প শুনবো আজকে আমরা। ব্যক্তি দীপা অনেক সাধারণ একটা মানুষ, একটু বেশি সাধারণ। আমি সাধারণত নিজেকে ডেসক্রাইব করি এইভাবে, নট অনলি সিম্পল, একটু বেশি সিম্পল লাইফস্টাইল বা আপাদমস্তক আমি মানুষটা পুরোটা একটা সিম্পল মানুষ। অসাধারণ। আপনার পরিবারে কে কে আছেন? এখন তো হাজব্যান্ড আছে, 2টা বাচ্চা আছে, একটা ছেলে একটা মেয়ে। আচ্ছা, আপনার বাবা মা? বাবা মা, আমার বাবা নেই, আমি খুব ছোটবেলায় আমার বাবাকে হারিয়েছি। মা আছেন, মা আমার সাথে থাকেন না, আমরা 2 বোন, আমার বড় বোনের সাথে মা থাকেন। আচ্ছা আচ্ছা, আপনার ছোটবেলাটা কোথায় কেটেছে? ছোটবেলা আসলে বিভিন্ন জায়গায় কেটেছে। আমি মানে আমার যখন থেকে মনে আছে তখন আমরা ঢাকা রায়ের বাজারে ছিলাম। রায়ের বাজারে আমি ক্লাস 3 পর্যন্ত পড়েছি। তারপর 4-5 সেই সময়টাতে আবার নারায়ণগঞ্জে চলে গিয়েছিলাম, আমার বাবা জব করতেন ওখানে। ছোটবেলায় একদম শৈশবে, শৈশব বলতে আমি বলবো যে ক্লাস 1 থেকে 5 বা ক্লাস 8 পর্যন্ত, এই সময়টা কোথায় থেকেছেন? রায়ের বাজারে? হ্যাঁ। আচ্ছা, ওই সময়টার কোনো স্মৃতি কি আপনার মনে পড়ে স্কুল জীবনে? হ্যাঁ, কিছুটা স্মৃতি আছে, মানে খুব বেশি কিছু না। আমরা এক স্কুলে, আমার একটা ভাই ছিল, বড় ভাই ছিল, ও ক্লাস 9-এ পড়ে যখন, তখন মারা গেছে। তো আমরা 3 ভাই বোন একই স্কুলে পড়তাম, রায়ের বাজার হাই স্কুল যেটা, ওখানে আমি 1 থেকে পড়েছি। তো দেখা যেত যে আমার ক্লাস শেষ, আমি ভাইয়ের ক্লাসে যে বসে থাকতাম, তখন আমার ভাই তখন ক্লাস 5-এ পড়তো। ছুটির পরে কিন্তু আমরা ফিরতাম সবাই একসাথে, ওর শেষ হতো তারপর একসাথে 3 জন ফিরতাম, কিন্তু বাকি সময়টা দেখা যেত ওর ক্লাসে যে বসে থাকতাম। টিফিন ব্রেকে আমার ভাই আমার ক্লাসে চলে আসতো, এসে আমাকে টিফিন খাওয়াতো, তারপরে আবার ওর ক্লাসে যেত। এরকম ভাবে আসলে ওই টাইমটা কেটেছে, চমৎকার একটা সময় ছিল। আর ওখানে একটা মনে পড়ে, একটা ফ্যামিলি আমাদের বাসারই, একতলা একটা বাসা ছিল, একতলা বাসার মধ্যে আলাদা আলাদা ফ্ল্যাট, এরকম বড় বিল্ডিং না। তো তখন পাশের ফ্ল্যাটে একটা মেয়ে ছিল আমার সমানই। এখন আর রিকগনাইজ করতে পারি নাই ওই জায়গাটা, ওই বাসাটা, কারণ এখন তো সব আসলে অ্যাপার্টমেন্ট হয়ে গেছে। কোন বাসাটা যে ছিলাম এটা এখনো আর রিকগনাইজ করতে পারি না। ওই মেয়েটার কথা খুব মনে পড়ে, আমার সমান একটা মেয়ে ছিল। সেই মেয়েটা আসলে নিশ্চয়ই এখন আমার মতোই বড় বড় হয়েছে, ওইগুলোই মনে পড়ে। ওর সাথে কি আপনার খেলাধুলার মানে ম্যাক্সিমাম টাইমটাকে আপনি ওর সাথে? হ্যাঁ, একসাথেই খেলতাম। একই ক্লাসে পড়তেন? হ্যাঁ, আচ্ছা, একদমই এক সমান ছিলাম। তো মানে ওর, এইজন্য বলছি যে ওর কথাটা খুব মনে পড়ে, ওই মেয়েটার কথা মনে পড়ে। আপনার বাবাকে হারিয়েছেন কত বছর হলো? আমি তখন ক্লাস 4-এ পড়ি। আচ্ছা আচ্ছা, বাবার কোনো স্মৃতি আপনার মনে পড়ে? তখন তো অনেক ছোট। হ্যাঁ, স্মৃতি আসলে ওইভাবে আমাকে খুব আদর করতেন। আমার মা অনেক রাগী, সে মানে আমাদের গার্জিয়ান বা ধমক ধামক দেয়া, শাসন করার পার্টটা ছিল আমার আম্মার। আমার আব্বা একদমই এগুলোর মধ্যে ছিলেন না, মানে ওনার হচ্ছে শুধু প্রশ্রয় দেয়া, আহ্লাদ দেয়া, এই সমস্ত বিষয়গুলাই তার ছিলেন। তো আমার আদরটা একটু বেশি ছিল, যেহেতু আমি সবার ছোট 3 ভাই বোনের মধ্যে। মানে আমার আব্বা কিছুর মধ্যে কিছু হলে উনি আমাকে কোলে নিয়ে বসে থাকতেন। এই এই স্মৃতিগুলো আমার মনে আছে। তারপর ক্লাস 4-এ যখন পড়ি তখন একবার একটা ঘটনা মনে আছে। দুর্গা পূজা বা কালী পূজা, এ ধরনের কোনো একটা পূজার সময় আমি সারাদিন, আম্মু বকা দিয়েছে এরকম কিছু একটা, সারাদিন খাইনি। তারপর আব্বা বিকালবেলা বাইরে নিয়ে গেছে যে কি খাবো, তো আমার মনে আছে আমি বলেছিলাম আমি আচার খাবো। এতগুলো আচার খেয়েছি যে নর্মালি এখন চিন্তা করি যে আমার বাচ্চা খেতে চাইলেও নিশ্চয়ই আমি সারাদিন তাকে এতগুলো আচার খেতে দিব না। মানে আমার আব্বা এরকম আর কি, সে মানে আমি যা বলতাম মাত্রাটা অনেক বেশি ছিল। তারপর একবার আমি অসুস্থ হয়েছিলাম, স্কুলে যেতে পারিনি 3 দিন।
আমার আব্বাও অফিস ছুটি নিয়ে 3 দিন বাসায় ছিলেন, যে আমিও সেও আমার সাথেই থাকবে। কেমন খুব সিলি একটা অসুখ, চোখ উঠেছিল, সেও 3 দিন অফিস বাদ দিয়ে আমার সাথে বাসায় ছিল। নানু বাড়ি দাদু বাড়ি কোনো স্মৃতি মনে করতে পারেন? হ্যাঁ, নানু বাড়ির স্মৃতি তো অনেক, কারণ আমরা কিছুর মধ্যে কিছু হলেই নানু বাড়ি চলে যেতাম, মানে প্রতি বছর একদমই কাছাকাছি। আর আগে আসলে যেরকম ব্যাপার ছিল, ডিসেম্বর মাস মানে পরীক্ষা শেষ, মানে আমার নানা এসে হাজির, নানা চলে আসবেন এবং আমাদেরকে গাটি বোচকা নিয়ে আমরা চলে যাব একদম 1 মাস 2 মাস যতদিন স্কুল বন্ধ থাকবে আমরা নানু বাসায় থাকবো, এরকম একটা ব্যাপার ছিল। যে কারণে আমার আসলে গ্রামের অ্যাটাচমেন্টটা অনেক বেশি। আমি যেহেতু মাস ধরে এরকম ধরে থেকেছি, তো আমি গ্রামটাকে অনেক অনেক ভালো দেখেছি আর কি। আমি অনেক পছন্দ করি, ভালো লাগে, বর্ষাটা ভালো লাগে গ্রামের। আমের দিনে আম পড়ছে টিনের চালে টুপটাপ করে, এই জিনিসগুলো মনে পড়ে। আমার নানা অনেক রাগী ছিলেন, সে সবাই অনেক ভয় পেত তাকে, মানে কিছুর মধ্যে কিছু হলে কান ধরে টান দিত, আর কিছু বলতো না, কান ধরে একটা মোচড় দিত। আমার নানা মারা গেছে যখন আমি ক্লাস 3-তে পড়ি। তো নানু বাসায় অনেকই থাকা হয়েছে। নানু অনেক পরে অনেকদিন বেঁচে ছিলেন, 2002-তে আমার একটু বাধা দিচ্ছি, আপনার নানু বাড়ির গল্প শুনবো আমরা, আপনার নানু বাড়ির গল্প শুনবো আমরা, তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। দর্শক, আমরা চলে যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, সাথেই থাকুন। দর্শক, আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আপন ভুবনে। আমরা গল্প করছিলাম দীপা খন্দকারের সাথে, তিনি বলছিলেন তার ছোটবেলার নানু বাড়ির গল্প। আমরা চলে যাচ্ছি সেই গল্পে। দীপা, তো নানু বাসার যে ব্যাপারটা, মানে আমরা যেহেতু অনেক বেশি আমার নানুর সাথে থাকতাম, মানে নানুদেরও ফিলিংটা অনেক বেশি ছিল আমাদের উপরে। আর অনেক ছোটবেলায় যেহেতু বাবা ছিল না, তো কিছুর মধ্যে কিছু হলে আসলে নানু বাসায় গিয়ে আমাদের থাকতে হতো। বাবা মারা যাওয়ার পর যখন আমার আম্মা জব শুরু করলেন, তো প্রথমেই একদম একটা জব শুরু করে আমাদেরকে উনি নিয়ে সারভাইভ করবে, ওই বিষয়টা উনি সাহস পাচ্ছিলেন না। আর এখনকার মতো আসলে অত বড়ও ছিলেন না, তখন মাত্র আমার আম্মুর বয়স 28-29 বছর বয়স এরকম ছিল। তো তখন আমাদেরকে 3 ভাই বোনকে নানু বাসায় রেখে এসেছিলেন 1 বছরের জন্য। তো ওই 1 বছর আমরা নানু বাসায় ছিলাম, নানুর সাথে থাকতাম। আমার মনে আছে যে আমি নানুর সাথে ঘুমাতাম, আমি আর আমার বোন, আর আমার ভাই ঘুমাতো আমার ছোট মামা আছে, একটা মামা আছে, মামার সাথে ঘুমাতো। তো প্রায় সময়ই নানু আমাদের সবকিছু করতেন। এখনো মনে আছে ঝড়ের রাতের কথা, যে ঝড় আসতো, আমার বাচ্চাটা এখন মাঝে মাঝে হঠাৎ করে যখন বিজলি চমকায় বা বজ্রপাত হয়, জোরে শব্দ হয়, ভয় পায়, অনেক ভয় পায়। আমি সাথে সাথে হয়তো তাকে ধরি, এই মেমোরিটা আমার খুব, আমার যখনই ওকে ধরি তখন আমার মনে পড়ে যে আমার একবার এরকম হয়েছিল যে প্রচন্ড ঝড় হচ্ছে, আর টিনের চালে ঝড়টা অনেক বেশি শোনা যায়, মানে অনেক ভয় লাগে আসলে। তো আমি রাতে আমার অনেক ভয় লাগতো, আমার মনে হতো যে আমি নানুকে জড়ায় ধরে ঘুমাবো, কিন্তু কেন যেন একটা ডিস্টেন্স ছিল, ওই ব্যাপারটা ছিল না। আগের দিনে মানুষরা বোধহয় এরকম জড়িয়ে ধরা বিষয়গুলো একটু তাদের মধ্যে হয়তো কম ছিল, মানে আমি ভয় পেতাম অনেক, কিন্তু সাহস পেতাম না যে একটু নানুকে একটু জড়িয়ে ধরে ঘুমাই, এরকম ছিল রিলেশনটা। তারপর শুতাম যে জানালার পাশে শুতে পারতাম না আমি কখনো, আমার অনেক ভয় লাগতো যে আমি জানালার পাশে আমি শুবো না, আমার বোন শুতো জানালার পাশে। আমরা 2 বোন খুব কাছাকাছি বয়স, 2 বছর 2 মাসের ছোট বড়। যে কারণে হয়েছে কি যে আমার লাইফে আমার মা চাইতেও আসলে আমার বোন আমার কাছে অনেক বেশি কাছের, মানে আমরা দুজন একই সাথেই আসলে সব সময় সবকিছু। যে কারণে হয় কি, ও আমাকে অনেক সবকিছুতে অনেক শেল্টার। ওকে আমি ভয় পাচ্ছি, কখনো আসলে ভাবিনি যে ও ভয় পাচ্ছে কিনা, ও জানলার কাছে ঘুমাতো যে না আমি ভয় পাবো। তারপর দেখা যেত যে ও যা করতো সেটাই আমার ভালো লাগতো, ও কোথাও যাবে আমাকেও যেতে হবে, আমিও ওইখানেই যাব, বা স্কুলে যাব আমারকে খাইয়ে দেয়া, চুলটা বেঁধে দেয়া, কাপড়টা রেডি করে দেয়া। আমার কখনো মনে পড়ে না, যেহেতু নানু বাসায় থাকতাম, নানু সব কাজ করে দিত না, আমার বোনকেই সব করতে হতো, আমাদের 2 বোনের কাজগুলো আমার বোনকে করতে হতো। আমি কখনো করিনি, এবং এখন ফিল করি যে আমি তো কখনো কোনো কাজ করিনি। আমার কাপড়টা কখন পরিষ্কার হতো বা কাপড়টা কখন আয়রন হতো এটা আমি কখনো খেয়াল করিনি।
সবকিছুই রেডি সবকিছু অবস্থায় আমার পেতেন। বোনটাই করতো আসলে, কিন্তু সে কিন্তু ওই চিন্তা করলে আমি তখন 5-এ পড়ি আর ও 7-এ পড়ে। এখনকার 7 একটা মেয়ে কিন্তু যত বড়, আর বাংলা তখনকার মিডিয়ামের 7-এর মেয়েরা কিন্তু আরো অনেক ছোট। অবশ্যই। মানে এখন ইংলিশ মিডিয়ামের কারণে কিন্তু অনেক বড় হয়ে বাচ্চারা হয়তো হ্যাঁ, 1-2-তে স্কুলে ওঠে, দেয়া প্লে হচ্ছে। বা প্লে গ্রুপ নার্সারি পড়তে পড়তে অনেক বড় হয়ে যায়। ওর মাত্র তখন হয়তো 10-11 বছর বয়স। ও সবকিছু হ্যান্ডেল করতো। মানে এগুলো আসলে মাঝে মাঝে খুব মনে পড়ে। ছোটবেলাতে আপনি কিছু স্বপ্ন দেখতেন নিশ্চয়ই, বড় হয়ে এটা হবে, এরকম কি স্বপ্ন ছিল আপনার? ছোটবেলায় আসলে আমার যেটা স্বপ্ন ছিল, আমি কবে বড় হব, আমার তাড়াতাড়ি বড় হতে হবে, আমার আসলে তাড়াতাড়ি বড় হতে হবে, আমার নিজের পায়ে দাঁড়াতে হবে, এরকম একটা ব্যাপার ছিল আসলে। আর আমি একটু ম্যাচিওর্ড, ছোটবেলা থেকে অনেক ম্যাচিওর্ড। যখন 8-9-এ পড়ি, আমার বোন ওই যে বললাম যে অনেক কিছু ও হ্যান্ডেল করে, বাট ও একটু ইম্যাচিওর্ড, ও মানসিকভাবে অনেক ছোট। টিভিতে একটা নাটক দেখে দেখলো কেউ একজন একটা সুন্দর কাপড় পরেছে, ও সাথে সাথে বায়না ধরতো যে আমাকে এরকম একটা কাপড় কিনে দিতে হবে, বা একটা সিনেমা হলে গিয়ে একটা সিনেমা দেখাতে হবে। আমার মনে পড়ে না আমি এরকম কখনো বায়না ধরেছি, কারণ আমার মনে হতো যে আম্মা কি বেতন পেয়েছে, বা আম্মার হাতে কি টাকা আছে, ইভেন স্যারের বেতনের টাকাটা চাইবো বা কোচিং এর টাকাটা চাইবো, তখনও মনে হতো যে আজকে কয় তারিখ, টাকাটা আসলে চাইবো কিনা বা চাওয়া ঠিক হবে কিনা, এরকম ভাবে চিন্তা করতাম। যে কারণে আমার কাছে মনে হতো কি, উফ, কবে আর টাকা চাইতে হবে না, কবে আর আমি টাকা চাইবো না, এরকম আমি ভাবতাম। যে কারণে আমার হয়েছে, আমি অনেক ইন্টারমিডিয়েটের পরপর দেখা গেছে যে আমি জিএমজি এয়ারলাইন্সে জয়েন করেছিলাম, আমার ফার্স্ট জব। ওটা করতে করতে আমি গ্রাজুয়েশনটা করেছি, সেই সাথে তো তখন নাটকও শুরু করি। তো আপনি একসাথে জব করতেন আবার পড়াশোনা করতেন, কোনো পড়াশোনা ধরনের করতাম, আবার সমস্যা? নাটকও করতাম। নাটকও করতেন, তো কোনো ধরনের সমস্যা? সমস্যা, সময়ের সমস্যাটাই ছিল, আর কোনো সমস্যা ছিল না। সময় মনে হতো 24 ঘন্টার চাইতে সময়টা আর একটু বেশি হলে ভালো হতো, কারণ সবকিছু মানে ম্যানেজ করা একটু টাফ হয়ে যাচ্ছিল। আমার দিন শুরু হতো ভোর 4:30টায়, আর দিন শেষ হতো রাত 3টায়। এরকম ভাবে আসলে প্রথম প্রায় 3-4 বছরের মতো গেছে। আমি 4:30টায় উঠতাম, উঠে রেডি হয়ে 5:30টায় আমার পিক আপ থাকতো ফ্লাইটের জন্য। 7টার সময় আমার ফ্লাইট যেত, 7টা থেকে আমি 11টা পর্যন্ত ফ্লাইট করতাম, করে ইউনিফর্ম পরে মানে ওখান থেকে সরাসরি শুটিংয়ে চলে যেতাম। 12টার মধ্যে বা 11টা, 11:30টার মধ্যে শুটিংয়ে পৌঁছে রাত 1টা, 2টা, 3টা যতক্ষণ লাগে ততক্ষণ শুটিং করে তারপরে বাসায় যেতাম। 1 ঘন্টা বা 1.5 ঘন্টা ঘুমিয়েছি, এমনও মনে আছে। অনেক শুটিং করেছি, অনেক দিন, অনেক অ্যাডের শুটিং বা এরকম। আমি আফজাল ভাইয়েরই অনেক অ্যাড করেছি। আফজাল ভাইকে বলতাম যে আফজাল ভাই, আমি যেন বাসায় গিয়ে শুধু গোসলটা করতে পারি, কারণ মানে কালকে আমি আগের ভোরবেলা উঠেছি আর পরের দিন এখনো ভোরে পর্যন্ত আমার শুটিং চলছে। শেষ, মানে এমন হয়েছে। এমনও দিন গেছে যে আমি শুটিং এর মেকআপে আমি জাস্ট গিয়ে ইউনিফর্মটা পরে আমি ফ্লাইটে চলে গেছি, আমার চেঞ্জ করার সময় ছিল না। আমার বোন আবার এই টাইপ, সে খুব সাজগোজ, সুন্দর, টিপটপ। হ্যাঁ, এবং সে খুব সুন্দর দেখতে। সো ওর এই ধরনের ব্যাপারগুলো ওকে খুব অ্যাট্রাক্ট করতো। সো আপনি যখন ফ্লাইটে যেত তার ভালো লাগতো, তার মনে হতো তার স্বপ্ন ছিল সে বড় হয়ে সে এয়ার হোস্টেস হবে। তারপর আমার তখন ইন্টারমিডিয়েট রেজাল্ট হয়নি, জাস্ট পরীক্ষা দিয়েছি। আর ও তো একটু বাধা দিচ্ছি, আপনার ঠিক এই গল্পের এই জায়গা থেকে আমরা শুরু করব, ছোট্ট একটা বিরতি নিয়ে নিতে হচ্ছে। দর্শক, আমরা চলে যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আমরা গল্প শুনছিলাম দীপা খন্দকারের কাছে, আমরা চলে যাচ্ছি তার বাকি গল্পে। দীপা, ঠিক। তো আমার বোন তখন তো ইন্টারমিডিয়েট পাশ করে ফেলেছে, আর আমি তখন মাত্র পরীক্ষা দিয়েছি, রেজাল্ট হয়নি। সার্কুলার দেখে আমার বোন বলল যে ও অ্যাপ্লাই করবে। আমাকে বললো, শোন, একা একা পরীক্ষা দিব কেমন দেখায়, চল না তুইও চল। দুজনে করে। ওরা ইন্টারমিডিয়েট পাস চেয়েছে, আমি বললাম আমি তো পাসই করিনি, এখন কিভাবে যাব, আমি তো মাত্র পরীক্ষা দিলাম। তো বলছে না রে, কিছু হবে না, চল চল। তো অ্যাপিয়ার্ড লিখে অ্যাপ্লিকেশন জমা দিয়ে তো বললো যে দেখি তোকে কল করে নাকি। তারপর দুজনকে কল করেছে, আমরা রিটার্ন পরীক্ষা দিতে গেছি। তো
তো রিটার্ন পরীক্ষা দেওয়ার পরে ভাইবাতে ডাকলো, ভাইবাতে আমার বোন আর অ্যালাউ হলো না, আমি অ্যালাউ হয়ে গেলাম। খুবই বিশ্রী একটা বিষয় যে আমি ওর জন্য গেলাম, যে আপনাকে ডেকে নিয়ে গেল। হ্যাঁ মানে তখন আমার কোনো প্রিপারেশন নাই যে আমি জব করব, অত বড় হই নাই, সাহসও এরকম হয় নাই, মাত্র 18 বছর হয়েছে এরকম। তারপর আমি বললাম যে না এখন কি করব, তো ওরা ওখান থেকে খুব বলছে যে না আসেন কিছু হবে না, জয়েন করেন। তো আমার বোন বলল আচ্ছা কর, অসুবিধা নাই। তো ও সাপোর্ট দেওয়ার পরে তারপর ট্রেনিং করলাম, ট্রেনিং করার পর তো জয়েন করে ফেললাম। তো অভিনয়ের জীবনের শুরুটা কেমন ছিল? অভিনয়ের শুরুটা আসলে ওই যে একই সময়ই অলমোস্ট, সেটা হচ্ছে আমি তখন লালমাটিয়া কলেজে পড়ি ইন্টারমিডিয়েটে। আমাদের কলেজের সামনে এরকম এখনো আমরা রাস্তায় মাঝে মাঝে দেখি না, এই মডেলিং শিখায়, এই ক্যাটার শিখায়, এই শিখায়, ওই শিখায়, এরকম। তো এরকম ছোট ছোট পোস্টার টাইপের ছিল। তো আমার ফ্রেন্ডরা না দুষ্টামি করতো যে চল আমরাও শিখি, 27 নম্বরে WVA তে ক্যাটওয়াক শেখানো হবে। ওখানে আফজাল ভাইরা, সুইটি আপু, তানিয়া আপু, এরা নভেল ভাই, এরা সবাই টিচার, এরা শেখায় ওখানে, ক্যাটওয়াক শেখাবে, 1 মাসের একটা কোর্স। তো আমার ফ্রেন্ডরা মিলে খুব দুষ্টামি করছে যে চল যাই এই করে তালে তালে আমিও আছে ওদের সাথে, আমিও গেছি। যাওয়ার পরে 1 মাস কোর্স করলাম, করার পরে সেটা হচ্ছে আপনার 95-6 করার পরে 1 মাস করার পরে কিছুই হলো না, আমি ফেল করলাম, আমি কিছুই শিখতে পারিনি ক্যাটওয়াক। তারপর যেটা হলো, যেহেতু 2000 টাকা দিতে হয়েছিল বোধহয় জমা, বা 1500, মনে নাই এখন সেটা। তারপর ওই টাকা এখন জমা দিয়েছি, ফেলও করলাম, কিছুই শিখতে পারিনি। তো ওরা বললো যে আচ্ছা সবাইকে একটা ফটোশুট করানো হবে, সবাইকে দিয়ে একটা ফটোশুট করলাম। শাহরুখ আমিন, টিঙ্কু ভাই আমাকে মেকআপ করে দিচ্ছে। আমি জীবনে প্রথম লিপস্টিক লাগালাম ঠোঁটে, তার আগে আমি কোনোদিন লিপস্টিক লাগাইনি। টিঙ্কু ভাই লিপস্টিক লাগিয়ে দিচ্ছে, টিপ এঁকে দিচ্ছে, কাপড়ের সাথে কি পরবো, কিভাবে চুল উনি সব করে দিচ্ছে, আমি রোবট বসে আছি আর কি। তো আচ্ছা ছবি টবি তোলা হলো, তোলার পরে ওইটা কারুজ একটা এজেন্সি, ও তখন খুব নাম ডাকছিল কারুজ থেকে বিভিন্ন অ্যাড ফার্মে ওই ছবিগুলো পাঠানো হয়েছিল। তখন ওই ছবি দেখে 98-এ আমাকে ইন্টারস্পিড থেকে কল করে লিপটন তাজা চায়ের জন্য, লিপটন তাজা চায়ের একটা বিজ্ঞাপনের জন্য, 99-এ লাস্টের দিকে, নভেম্বরের দিকে। তো তখন বাসায় ফোন করার পরে আমি বললাম যে কিভাবে অ্যাড করে, কিভাবে করে, আমি তো জানি না কিভাবে করে, শুট করে কিভাবে। তারপরে আমি আর আম্মা গেলাম, যাওয়ার পরে ওরা বললো যে এটা এরকম। তো আমি বললাম যে কিভাবে করতে হয়, আমি তো জানি না আসলে এগুলা কিভাবে করে, শুট করে কিভাবে, শুটিং করে, আমি আসলে জানি না। তো ওরা আমাকে একটা ইন্ডিয়ান একটা লিপটন তাজা চায়ের বিজ্ঞাপনে একটা VCR ক্যাসেট, তখন ওটা রেকর্ডেড, ওটা আমাকে দিল যে তুমি বাসায় বসে এটা দেখো, এইটাই ওরা কপি করবে বাংলাতে। তো এটা তুমি দেখো, দেখলে পরে তুমি জাস্ট এটা যেভাবে এক্সপ্রেশন দেয়, যা করে তোমাকে এটাই করতে হবে, আর কিছু না। তো ওটা নিয়ে আমি বাসায় চলে আসলাম। তো তারপরে ওটা শুট ব্যাংককে শুট হবে। তারপরে পাসপোর্ট তো কিছুই নাই তখন। তারপরে ওরা বললো সব আমরা করে দিব, ওরা পাসপোর্ট করে দিল, করে দেওয়ার পরে তারপরে ব্যাংককে গেলাম শুট করলাম। এই ঘটনার মধ্যে তো আপনার জবটা চলছে? না, ওটা জবের আগে আসলে, ঠিক আগ মুহূর্তে। হ্যাঁ, মানে ওটা হচ্ছে 98-এর নভেম্বর, আর আমার জবটা হচ্ছে 99-এর এপ্রিল। আচ্ছা, মানে জাস্ট 4-5 মাসের আগে। তারপর শাহেদ ভাইকে কেউ একজন বলল যে এই মেয়েটা অ্যাড করেছে, আপনি ওকে একটু দেখতে পারেন। তো উনিও বলছে যে এটা কি বাঙালি মেয়ে? বলছে যে হ্যাঁ এটা বাঙালি মেয়ে, ওকে আপনি দেখতে পারেন। তো উনি আমাকে ফোন নাম্বার জোগাড় করে কল করে, বাসায় কল করে। তারপর আমি যাওয়ার পরে উনি স্ক্রিপ্টটা আমাকে পড়তে দিয়ে বললো যে এই নাটকটা করতে চাই। তা নাটক তো আর করতে পারি না, নাটক কিভাবে করে, অভিনয় কিভাবে করে আমি জানি না। কারণ আমি আসলে কখনো ইন্টারেস্ট নিয়ে টিভি দেখি নাই। আমার টিভি দেখা বলতে ছোটবেলায় ছিল 8-9-এ আমি টিভি দেখেছি হচ্ছে সুপারম্যান সিরিয়াল দেখতাম, ম্যাকগাইভার দেখতাম, তারপর হচ্ছে হারকিউলিস দেখতাম, রবিনহুড দেখতাম। আমার মনে আছে পরীক্ষার সময় আম্মা দেখতে দিত না টিভি, আমি দৌড় দিয়ে এসে বলতাম আমি একটু রবিনহুডের চোখটা দেখে চলে যাব, আম্মা একটু চোখটা দেখে চলে যাব, এরকম। মানে জাস্ট রবিনহুডের ওই যে প্রোমোর সময় একটু চোখের একটা শট দেখাতো, ওইটা দেখার জন্য আমার মরে যেতে হবে এরকম। সুপারম্যানকে নিয়ে ডায়েরি লিখেছি ক্লাস 9-এ থাকতে। মানে ওর গার্লফ্রেন্ডটা যেই ওর পাশে আসে আমার রাগে গা জ্বলে যায়, কেন ওর কাছে আসে, মানে এরকম আর কি। আমি কখনো ভাবতেই পারতাম না যে এগুলো শুট করা বা এগুলো সত্যি কিছু না, বা এরকম ওইটা নিয়ে আমি কখনো ভাবিই নাই। জেলাস ফিল করতেন, এরকম একটা ব্যাপার ছিল। তা আমি সেই কাজটা করব কিভাবে, এটা কিভাবে করে, এমন একটা ব্যাপার।
তারপর শাহেদ ভাই বলল যে শুনেন, আমি আপনাকে যেভাবে বলবো আপনি সেটাই করবেন, আপনি আমার মনে হয় আপনি পারবেন। ঠিক আছে আপনি যদি বলেন, মানে আমি একদমই কেয়ারলেস যে ওকে উনি বলছে, উনি যা বলবো সব দায়িত্ব ওনার। তাই করবো, ওকে ফাইন চলেন। তো শুটিং শুরু হলো মার্চ মাসে, গ্রামে শুটিং। মেকআপ ম্যান আমাকে খুব সাজিয়ে গুজিয়ে শাড়ি টাড়ি পরিয়ে রেডি টেডি করে প্রথম দিন শর্ট দিলাম। প্রথম 5 পর্ব আসলে শুট করলাম, যা বলে তাই বলি, উনি এভাবে বলে ওইভাবে বলি, যে যেভাবে বলে সেভাবেই বলি। বলার পরে ওইটা অন এয়ার শুরু হলো এটিএনে। তখন শুধু বিটিভি আর এটিএন চ্যানেল, এটিএনে অন এয়ার শুরু হলো। যেদিন আমি প্রথম দেখলাম জুন মাসে ওটা শুরু অন এয়ার শুরু হলো, আমি টিভিতে দেখে আমি লজ্জায় মরে গেলাম যে এগুলো কি নাটক, এগুলো কি এত জঘন্য, ও মাই গড। মানে আর সাজগোজ, লিপস্টিক, কাজল, মানে একটা গ্রামের মেয়ে এত সেজে গুজে শুদ্ধভাষী ঢং করে কথা বলে, এগুলো কি, খুব বিশ্রী। আমি ডিরেক্টরকে ফোন দিয়ে বললাম শাহেদ ভাই আমি তো এটা করব না, কারণ এটা এত জঘন্য, এত বিশ্রী, আপনি আমাকে বলবেন না। তারপর উনি আমাকে বলছে যে আপনার কাছে বাজে লেগেছে, আমি বললাম যে হ্যাঁ। বলল তার মানে আপনি বুঝতে পারছেন যে জিনিসটা হয় না। ভুলটা কোথায় এবং কোথায় সংশোধন করতে তারপর হবে। বললো চলেন এবার আমরা সেকেন্ড লটটা শুট করব, আপনি এবার নিজের মতো করে করবেন, আমি আপনাকে কিছু বলবো না, আপনি নিজের মতো করবেন। যে বাড়িটাতে আমরা শুট করব সেই বাড়িটাতে একটা মেয়ে আছে আপনার বয়সী, আপনি শুধু ওকে ফলো করবেন, ও কিভাবে সাজে, ও কি কাপড় পরে, ও কিভাবে কথা বলে, কিভাবে হাঁটে। দীপা, একটু বাধা দিতে হচ্ছে, আপনার আসলে এই দীর্ঘ অভিনয় জীবনের গল্প একদিনে শেষ করা সম্ভব নয় একটা পর্বে। আমরা আপনাকে নিয়ে হয়তো আবারও ফিরে আসব, আজকে এখানে শেষ করতে হচ্ছে। দর্শক, আমরা শুনছিলাম দীপা খন্দকারের কাছে তার অভিনয় জীবনের শুরুর গল্প, তার ছোটবেলার ভালো লাগার কিছু স্মৃতি। আমরা আজকে এখানেই শেষ করছি, তবে তাকে নিয়ে আমরা আবারও ফিরে আসব দ্বিতীয় পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।